আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের পর্ব বিষয় হচ্ছে কিভাবে স্যালারি শিট বা বেতনের হিসাব বের করব। আপনারা যারা স্যালারি শিট বা বেতনের হিসাব শিখতে চান তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি ভিউয়ারদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে অল প্রোগ্রাম, তারপর আমরা যাব হচ্ছে মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিস থেকে এক্সেল 2016, অনেকে হয়তো পুরাতন ভার্সন ব্যবহার করতে পারেন, লাইক 2007, 2010 অথবা 2013। আবার অনেকে হয়তো আপডেট ভার্সন লাইক 2019 ভার্সনও ব্যবহার করতে পারেন। বাট আপনি যে কোনো ভার্সনে এই স্যালারি শিট করতে পারবেন। চলুন তো আমি এক্সেল 2016তে ক্লিক করলাম। যেহেতু আমরা স্যালারি শিট তৈরি করছি তাহলে স্যালারি শিটটা আমরা লিখব। আমরা লিখতে পারি প্রথম যে কোনো একটা জায়গায়, যেমন আমি এই জায়গাতে লিখলাম হচ্ছে স্যালারি শিট। আমরা এইটুক জায়গাকে আমরা মার্ক করে নিলাম, এতটুকু জায়গাকে মার্ক করে নেওয়ার পর আমরা এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দেব, তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে। এখন আমরা এই লেখাটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য আমরা এখানে চলে যাব, মিডল অ্যালাইন। এখানে ক্লিক করলে আমার লেখাটা মিডলে চলে আসছে। আপনি চাইলে লেখাটাকে একটু বড় করতে পারেন। আমরা যদি বিগার এতে ক্লিক করি তাহলে আমার লেখাটা বড় হতে থাকবে। আপনি এটাকে বোল্ড করতে পারেন অথবা কালারও করে দিতে পারেন আপনি চাইলে। আপনি যদি এই ফিল কালারটা করে দিতে চান তাহলে আপনি এই পাশে থেকে এসে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিন, দেখতে যাতে আকর্ষণীয় লাগে এই আর কি। সো স্যালারি শিটে কী থাকে? প্রথমে যেটা থাকে এমপ্লয়ি আইডি নং থাকে। সো আমরা এখানে এমপ্লয়ি আইডি নং লিখতে পারি। আমি দিলাম আইডি নং, তারপর দিবে হচ্ছে নেম, তারপর দিবে হচ্ছে পজিশন অর ডেজিগনেশন। পজিশন অথবা ডেজিগনেশন একই কথা, মানে হচ্ছে পদবি। তারপর লিখবো হচ্ছে বেসিক, তারপর লিখবো হচ্ছে হাউস রেন্ট, তারপর লিখবো হচ্ছে মেডিকেল বিল, তারপর লিখবো হচ্ছে ট্রান্সপোর্ট বিল, তারপর লিখবো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, তারপর লিখবো হচ্ছে ট্যাক্স, তারপরে আমরা দিব কোনো শ্রমিক যদি অ্যাডভান্স নিয়ে থাকে বা কোনো কর্মকর্তা, তো আমরা এখানে অ্যাডভান্স লিখব। তারপর লিখব হচ্ছে গ্রস পে বিল, গ্রস পে বিল, তারপর লিখব হচ্ছে টোটাল ডে, তারপর লিখব হচ্ছে প্রেজেন্ট, তারপর লিখব হচ্ছে অ্যাবসেন্ট, তারপর লিখব হচ্ছে, আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখানে লিখব হচ্ছে গ্রস স্যালারি, আর এখানে লিখব হচ্ছে গ্রস পে বিল। গ্রস পে বিল, তারপর হচ্ছে ওভার টাইম, তারপর লিখব হচ্ছে ওভার টাইম রেট, দেন ফাইনাল হচ্ছে টোটাল স্যালারি। আমার এই ঘরগুলো বড় করতে হবে, আমি ঘরগুলো একটু বড় করে নিই। যেহেতু এই ঘরটা বড় করবো তাহলে এই ঘরে যেয়ে ডাবল ক্লিক করলে এই ঘরটা বড় হয়ে যাবে। আমার যতটুক যে ঘরটা যত বড় লাগবে এখান থেকে ডাবল ক্লিক করলে সেই ঘরটা ততটুক পর্যন্ত হয়ে যাবে। এই গ্রস পে বিলে জায়গাটা পাইনি, ওভার টাইম পেয়েছে বাট ওভার টাইম রেটটা পাইনি। কেন এখানে হয়তো আমরা লিখতে পারি যে দ্য মান্থ অফ এপ্রিল, তারপর হচ্ছে 2020। আমরা এটা আপনি মার্চ এন্ড সেন্টার করে দিতে পারেন। জাস্ট এটা করার জন্য আমরা এটাকে যদি একটু বর্ডার করে দেই তাহলে হয়তো দেখতে আকর্ষণীয় লাগে। ওকে, এখন আমরা একটা আইডি নং দিচ্ছি ইচ্ছা মতো। কারণ আইডি নং এটা যতগুলি থাকুক না কেন আমরা এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আসলাম। সবগুলি হয়ে গেছে সেম একই আইডি নং। আমরা অটো ফিল অপশনে যাব, এখান থেকে ফিল সিরিজ করে দিলে অটোমেটিকলি বসে যাবে। আমি এখানে একজনের নাম লিখছি, তার পজিশন হচ্ছে হেল্পার,
তার বেসিক স্যালারি হচ্ছে ধরলাম 12,000 টাকা, আরেকজনের নাম দিলাম হচ্ছে আলী, আরেকজনের নাম দিলাম হচ্ছে সুমন। আলী হচ্ছে আমরা ধরলাম উনি হচ্ছে পদবি হচ্ছে সুপারভাইজার, এর পদবি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমরা তারপরে লিখলাম উনি হচ্ছেন ম্যানেজার আর ইনি হচ্ছেন। তো একজন সুপারভাইজার বেতন হচ্ছে বেসিক স্যালারি হেল্পারের চাইতে অবশ্যই একটু বেশি হবে, আমরা ধরে নিলাম এর বেতন হচ্ছে 15,000। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরেকটু বেশি, ধরলাম আমরা 20,000। আর ম্যানেজারের বেতন তো অনেক বেশি হবে, আমরা ধরলাম 40,000 বা 45,000। অ্যাডমিনের বেতনটা একটু কম ধরে নিলাম 30,000 টাকা। ওকে, এখন এই হাউস রেন্ট, মেডিকেল বিল, ট্রান্সপোর্ট বিল, প্রভিডেন্ট ফান্ড, এগুলোর জন্য হাউস রেন্ট, মেডিকেল বিল, ট্রান্সপোর্ট বিল যদি কোম্পানি হয় অথবা সরকারি কোনো অফিস আদালত হয়, এটা ফিক্সড করা তাদের একটা রুলস থাকে, যেমন কত পার্সেন্ট তাকে হাউস রেন্ট দেওয়া হবে। অনেক কোম্পানিতে থাকে হয়তো 40%, আমি ধরে নিলাম এখানে 40% দেওয়া আছে। কিসের 40%? এই বেসিক স্যালারির 40% দিবে হাউস রেন্ট, মেডিকেল বিল দিবে হয়তো তাকে 12%, ট্রান্সপোর্ট বিল দিবে হয়তো তাকে 5%। প্রভিডেন্ট ফান্ড মানে এইখান থেকে একটা ফান্ড তার স্যালারি থেকে একটু টাকা, কিছু টাকা কেটে তার জন্য একটা ফান্ড তৈরি করবে, যেটা তার চাকরি শেষ হওয়ার পর এই টাকাটা দেওয়া হয়ে থাকে। এছাড়া প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যারা কাজ করছেন না কেন, যেখানেই তাদেরকে একটা নির্দিষ্ট হারে আমাদের ট্যাক্স দিতে হয়। আবার অনেকে কেউ হয়তো অ্যাডভান্স নিয়ে থাকতে পারেন, তাকে অ্যাডভান্সও দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রভিডেন্ট ফান্ডের জন্য, যেমন প্রভিডেন্ট ফান্ড তাকে কত দিবে, তার বেসিক স্যালারি দিবে হচ্ছে 2% অথবা 3% দিবে তাকে প্রভিডেন্ট ফান্ড, আর ট্যাক্স তাকে দিতে হবে সরকারকে 1% হারে। আমি ধরে নিচ্ছি, এটা চেঞ্জ থাকতে পারে, আর যেটি থাকুক না কেন আমরা এটা লিখব। ওকে, এখন আমরা যদি পূরণ করতে চাই 40%, এই বেসিক স্যালারির 12,000 টাকার 40% কত টাকা আসবে, এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার দুইটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম একটা স্বাভাবিক নিয়ম যেটা আছে, প্রথমেই আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক স্যালারি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ডিভাইডেড ভাগ চিহ্ন দেব কিবোর্ড থেকে, তারপর লিখব হচ্ছে 100, তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টু চিহ্ন দেব। এখন কত পার্সেন্ট? 40%, আমি এখানে 40 দিব। 40 দিয়ে ইন্টার দিলে আমরা দেখতে পাবো যে 4,800 টাকা তার হাউস রেন্ট এসেছে। আমরা যদি এটা এভাবে না বের করে আরেকভাবে বের করতে চাই, তাহলে আমি এটি কেটে দিলাম। প্রথমে ইকুয়াল দেওয়ার পর আমরা দিব হচ্ছে বেসিক স্যালারি, আমরা বেসিক স্যালারি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনটু কত পার্সেন্ট? 40%। সো আমি এখানে 40 দিয়ে পার্সেন্টের চিহ্ন দিব। এখন যদি আমি ইন্টার প্রেস করি, সেম রেজাল্টই আসবে। সো আমরা দুইভাবেই বের করতে পারলাম। এখন আমি যদি আমার এখানে কর্মকর্তা বা কর্মচারী বা এমপ্লয়ি আইডি থাকতো প্রায় 1,000, 2,000, 10,000, যেটি থাকুক না কেন, আমি জাস্ট এখানে এসে যদি ডাবল ক্লিক করি, এই কর্নারে আসার পর আমার মাউসটা কালো প্লাস চিহ্নের মতো হয়ে যাবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, সবারটা যে অনুযায়ী যার স্যালারি, বেসিক স্যালারি, সেই অনুযায়ী তার হাউস রেন্টটা চলে আসছে। যেমন এখানে হেল্পারের বেতন তার হচ্ছে 12,000 টাকা বেসিক, এর জন্য তার 4,800 টাকা, একজনের 15,000, এর জন্য তার 6,000 টাকা আসে। সেম একইভাবে মেডিকেল বিল বের করব। প্রথমে আমরা ইকুয়াল দিলাম, বেসিক স্যালারি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনটু কত পার্সেন্ট? 12%। 12 দিয়ে আমরা পার্সেন্টের চিহ্ন দিয়ে ইন্টার প্রেস করব, চলে আসছে। আমরা এটা ধরো ড্রাগ করেও নিয়ে আসতে পারি, যে কটা প্রয়োজন সে কটা আমরা ড্রাগ করে নিয়ে আসবো, চলে আসে। সেম একইভাবে ট্রান্সপোর্ট বিলটাও আমরা বের করব। প্রথমে ইকুয়াল দিতে হবে, বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট? 5%। 5 দিয়ে আমরা পার্সেন্টের চিহ্ন দিব। এখন ইন্টার প্রেস করলেও এটাও বের হয়ে গেছে। আমরা সেম একইভাবে এটাকে ডাবল ক্লিক করলাম, চলে আসে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের জন্য বেসিক স্যালারির উপর ধরা হচ্ছে, তাহলে আমাকে বেসিক স্যালারি সিলেক্ট করতে হবে, ইনটু কত পার্সেন্ট? 3%। আমরা 3 দিয়ে পার্সেন্টের চিহ্ন দিব, দেন হচ্ছে ইন্টার, চলে আসছে। আমরা এটাকে ড্রা করে টেনে নিয়ে আসতে পারি। সেম ট্যাক্সের জন্য প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক স্যালারি সিলেক্ট করব, ইনটু কত পার্সেন্ট? 1%। আমরা 1 দিয়ে পার্সেন্টের চিহ্ন দিব, অ্যান্ড ইন্টার প্রেস করলে তার ট্যাক্স চলে আসছে। এখন ধরে যদি টান দিই, যার যার ট্যাক্স সে অনুযায়ী তার রেজাল্টটা চলে আসে। এখন অনেক কর্মকর্তা বা কর্মচারী তাদের নিজের প্রয়োজনের জন্য অ্যাডভান্স নিয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই হেল্পার ইনি 2,000 টাকা অ্যাডভান্স নিয়েছেন।
আমরা ধরে নিলাম ইনি নিয়েছেন ৫,০০০ টাকা। এখন চলুন গ্রস স্যালারিটা আমরা কিভাবে বের করব। গ্রস স্যালারি বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর প্রথমেই আমার এই বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল বিল, ট্রান্সপোর্ট বিল এই সব করে মিলে হবে আমার যোগ। তাহলে আমি যোগ করব কিভাবে? আমরা একটা একটা করে ধরে যোগ করতে পারি। যেমন বেসিক স্যালারি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি প্লাস চিহ্ন দিলাম, হাউস রেন্ট প্লাস, মেডিকেল বিল প্লাস, ট্রান্সপোর্ট বিল আর প্লাস চিহ্ন দিব না, কারণ প্রভিডেন্ট ফান্ড তার এই স্যালারি থেকে কাটা হবে। তাহলে আমি চিহ্ন দিব কি? মাইনাস। মাইনাস দিয়ে আমি কি দিব? প্রভিডেন্ট ফান্ড। ট্যাক্সও কাটা হবে, তাহলে আমি আবার মাইনাস চিহ্ন দিব, ট্যাক্সে ক্লিক করলাম। অ্যাডভান্সও কাটা হবে, সো আমি এখানে আবার মাইনাস চিহ্ন দিয়ে অ্যাডভান্সে ক্লিক করলাম। এখন আমি আমার কিবোর্ড থেকে জাস্ট ইন্টার প্রেস করলে তার স্যালারিটা চলে আসে। এখন আমি এটা ধরে যদি টান দিই, যার যেটা সে অনুযায়ী সবারটা বের হয়ে আসে। এখন হচ্ছে টোটাল ডে, যেটাকে ওয়ার্কিং ডে বলা হয়। আমরা ধরে নিলাম ২৬ ডে হচ্ছে তার ওয়ার্কিং ডে, মানে এক মাসের মধ্যে টোটাল ২৬ দিন সে কাজ করে, আর ৪টা শুক্রবার আমরা বাদ দিয়ে দিলাম। এখন এই ২৬ দিনের মধ্যে কতদিন প্রেজেন্ট ছিল? আমরা ধরে নিচ্ছি সে প্রেজেন্ট ছিল ২২ দিন, তাহলে অ্যাবসেন্ট কতদিন? অটোমেটিক 4, 4 দিন। সেম একইভাবে যদি আমরা ইনারটা পূরণ করি, যেহেতু টোটাল ডে সবার জন্যই সমান, এর জন্য আমরা কি করব? এই ২৬-এর ঘরে যে আমরা এই কর্নারে যাব, আমার কালো প্লাস চিহ্ন হয়ে গেল, আমরা ধরে যদি টান দিই সবারটাই ২৬ হয়ে গেল। এখন প্রেজেন্ট ইনি থাকতে পারেন হয়তো ২৫ দিন, তাহলে অ্যাবসেন্ট কয়দিন? ১ দিন। আবার ইনি হচ্ছে ২৬ দিনই প্রেজেন্ট, তাহলে অ্যাবসেন্ট 0, আমাদের 0 দিতে হবে না। এখানে ধরলাম ইনার হচ্ছে ২৩ দিন, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে ৩ ডেজ। ইনারটা ধরে নিলাম ২০ দিন, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 6 ডেজ। যেমন গ্রস পেবলটা হচ্ছে একজন শ্রমিক যদি ২৬ দিনে যায়, একজন কর্মকর্তা বা কর্মচারী যেই হোক না কেন, যদি সে অফিসে ২৬ দিনই প্রেজেন্ট থাকে, তাহলে তাকে স্যালারি দেওয়া হবে ১৬,৩৬০ টাকা। আমরা এদিকের কথা আর চিন্তা না করি, আমরা এদিকের কথা আর থিঙ্ক না করে আমরা এতটুকু পর্যন্ত আর থিঙ্ক করব না। এতটুকু পর্যন্ত আমরা শুধুমাত্র গ্রস স্যালারি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা চিন্তা করি। যেমন গ্রস পেবলটা হচ্ছে একজন শ্রমিক যদি ২৬ দিনে যায়, একজন কর্মকর্তা বা কর্মচারী যেই হোক না কেন, যদি সে অফিসে ২৬ দিনই প্রেজেন্ট থাকে, তাহলে তাকে স্যালারি দেওয়া হবে ১৬,৩৬০ টাকা। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন যে সে ৪ দিন অ্যাবসেন্ট করেছে, দ্যাটস মিন তাকে এই টাকাটা দেওয়া হবে না। তার মানে তার টাকাটা আর কমবে, আর কত কমবে সেটাই হচ্ছে গ্রস পেবিল। গ্রস পেবিলের জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা গ্রস স্যালারিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব? ভাগ করব টোটাল ডে দ্বারা। তাহলে কি বের হলো? যদি আমার স্যালারিকে টোটাল ডে দ্বারা ভাগ করি, তাহলে আমার বের হবে একদিনের স্যালারি। একদিনের স্যালারিকে আমরা গুণ করব কত দিন দ্বারা? যে কয়দিন আমরা গিয়েছি। তাহলে আমরা প্রথম আমার গ্রস স্যালারিকে ভাগ করলাম টোটাল ডে দ্বারা, তাহলে কি বের হলো? একদিনের টাকা। একদিনের টাকাকে কি করছি? আমি টোটাল প্রেজেন্ট দ্বারা গুণ করেছি, তাহলে অটোমেটিকলি আমার ২২ দিনের টাকাটা বের হয়ে যাবে। এখন আমি যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পারবেন আমার ১৩,৮৪৩ টাকা আসে। আমি নর্মালি যদি ২৬ দিনের প্রেজেন্ট থাকতাম, তাহলে ১৬,৩৬০ টাকা পেতাম। যেহেতু আমি ৪ দিন অ্যাবসেন্ট করেছি, এর জন্য আমি এই টাকাটা পাচ্ছি। এখন আমি এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি এটা আবার করছি। প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর গ্রস স্যালারি সিলেক্ট করব। গ্রস স্যালারিকে ভাগ করব কত দ্বারা? টোটাল ডে দ্বারা। এখানে টোটাল ডে যদি ৩০ দিন থাকে, তাহলে আপনারা ৩০ দিন দ্বারাই ভাগ করবেন। যদি আপনার স্যালারিকে টোটাল ডে দ্বারা ভাগ করেন, তাহলে কি বের হবে? একদিনের টাকা বের হবে। একদিনের টাকাকে কি করব? গুণ করব যে কয়দিন আমরা প্রেজেন্ট ছিলাম, সেই কয়দিন দিয়ে গুণ করে আমরা জাস্ট ইন্টার প্রেস করলে আমার গ্রস পেবিলটা বের হয়ে গেল। এখন আমি জাস্ট এটা ধরে যদি টান দিই, তাহলে সবারটা বের হয়ে আসলো। তারপর হচ্ছে ওভারটাইম। ওভারটাইমটা হচ্ছে একজন শ্রমিক বা কর্মকর্তা বা কর্মচারী যাই হোক, যে কোনো এমপ্লয়ি ৮ ঘন্টার বাইরে কাজ করাটাই হচ্ছে তার জন্য ওভারটাইম। তো সেক্ষেত্রে ৮ ঘন্টার বাইরে অনেকেই কাজ করে থাকেন। আমরা ধরে নিচ্ছি এই হেল্পার দিনে ২ ঘন্টা করে ওভারটাইম করে, সো সে ২২ দিন প্রেজেন্ট ছিল, দ্যাটস মিন হচ্ছে তার ওভারটাইম ৪৪ আওয়ার্স। এটা হচ্ছে ৪৪ ঘন্টা, আমরা এটাকে আওয়ার্স বলতে পারি। এটাকে আমরা নিকনেম দিয়ে যদি আমরা এটা ব্রেকেটে আওয়ার্স দিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে না। তার মানে হচ্ছে সে ৪৪ ঘন্টা কাজ করেছে। এখন আমরা এখানে ধরে নিচ্ছি ইনি করেছেন হচ্ছে 55 আওয়ার্স, ইনি করেছেন 46 আওয়ার্স, ইনি করেছেন 20 আওয়ার্স,
আর ইনি করেছেন 26 আওয়ার্স, আমি ধরে নিচ্ছি এগুলা। এটা নিয়ম থাকবে, এটা যখন আপনারা অ্যাটেন্ডেন্স শিট প্রতিদিন যখন যাচ্ছেন তখনই আপনাদের কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকে যে আজকে আপনি কত ঘন্টা ওভারটাইম করেছেন। সো এটা একটা ফিক্সড করে নেওয়ার পর তারপর আপনাদের একটা শিট দেওয়া হয়, ওই শিটটা থেকে আমাদের এই ওভারটাইম আওয়ার্সটা লিখতে হয়। এখন ওভারটাইম রেটটা দেওয়া হয়। এখানে একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা হচ্ছে যেমন হেল্পার, সুপারভাইজার, এনারা হচ্ছে একটা ক্যাটাগরি। এদের জন্য হয়তো একটা ফিক্সড করা থাকে, যেমন থাকতে পারে 50 টাকা করে পার ঘন্টা। আমি বলছি না যে 50 টাকায় থাকবে, এখানে থাকতে পারে 48 টাকা পার আওয়ার্স, যে কোনো একটা থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, যদি ফিক্সড করা থাকে যেমন 40 টাকা করে ফিক্সড, তাহলে 40 টাকায় থাকলো, দ্যাটস ইট। কিন্তু যদি হয় এরকম বেসিক স্যালারি 1 ঘন্টায় যা পাবে, আপনি আমার প্রশ্নটা আবার বুঝবেন, একজন কর্মকর্তা বা কর্মচারী যেই হোক না কেন বেসিক স্যালারির 1 ঘন্টা যা পাবেন তার ডাবল পাবেন। এটা অনেক কোম্পানিতে এই রুলসটা থাকে, বেসিক স্যালারির 1 ঘন্টা ডাবল। তার মানে হচ্ছে আমার বেসিক স্যালারির 1 ঘন্টা টাকা বের করতে হবে, তারপর এটাকে আমাকে ডাবল করতে হবে। তাহলে আমি প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমি বেসিক স্যালারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, ভাগ করব টোটাল ডে দ্বারা। কেন টোটাল ডে দ্বারা ভাগ করব? কারণ আমাকে আগে একদিন নিয়ে আসতে হবে। তাহলে আমি এখন একদিনে কত টাকা বের করতে পারলাম, তাহলে আমার বেসিক স্যালারিকে আমি টোটাল ডে দ্বারা ভাগ করলে আমার কি বের হবে, একদিনের টাকা বের হবে। একদিনে আমরা কয় ঘন্টা কাজ করি, হচ্ছে 8 ঘন্টা কাজ করা। তাহলে আমি কিন্তু বেসিক স্যালারিকে টোটাল ডে দ্বারা ভাগ করার কারণে আমি যদি ইন্টারপ্রেস করে দেখি তাহলে বুঝতে পারবেন যে তার দৈনিকের টাকা আসতেছে 461 টাকা। এটা হচ্ছে দৈনিকের টাকা। আমরা যদি ইন্টারপ্রেস করে দেখি 461 টাকা হচ্ছে তার দিনে, ডেইলি, মানে 8 ঘন্টা চাকরি করলে সে 461 টাকা পাবে। কিন্তু আমাকে কি বলা হয়েছে, 1 ঘন্টা ডাবল দেওয়া হবে, তার মানে আমাকে আগে 1 ঘন্টা টাকা বের করতে হবে। তাহলে 1 ঘন্টা বের করার জন্য ভাগ দিব আবার কত দ্বারা, 8 দ্বারা। কেন 8 দিব? কারণ আমরা জানি একজন শ্রমিক বা কর্মকর্তা দিনে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বাইরে কাজ করাটা হচ্ছে ওভারটাইম। তা 8 দিয়ে ভাগ করলে কি বের হবে, আমার 1 ঘন্টা টাকা বের হলো। এই 57.69 টাকা হচ্ছে আমার 1 ঘন্টার টাকা। আমাকে কি বলা হয়েছে, 1 ঘন্টা ডাবল দিবে, তাহলে আমি ইনটু 2 দিব। দেওয়ার পর এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমার ওভারটাইম রেটটা বের হয়ে আসে, যেমন 115 টাকা 38 পয়সা করে। এখন আমি এটা ধরে যদি টান দিই তাহলে যার যেটা সেই অনুযায়ী কিন্তু আসে। তো বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি লক্ষ্য করেন, একজন হেল্পারের ওভারটাইম রেট হচ্ছে 115 টাকা, বাট একজন সুপারভাইজারের 144 টাকা। কারণ একজন শ্রমিকের ওয়ার্কিং আওয়ার্স আর একজন ম্যানেজারের ওয়ার্কিং আওয়ার্স এক না, এর জন্য এই বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে ওভারটাইম রেটটা ধরা হয়ে থাকে। সো আমরা শিখলাম আসলে কিভাবে ওভারটাইম রেটটা বের করতে হয়। অ্যান্ড ফাইনাল হচ্ছে টোটাল স্যালারি। টোটাল স্যালারি বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এখন আমরা এই গ্রস পেয়েবলটা সিলেক্ট করব। কারণটা হচ্ছে আপনি প্রেজেন্ট, অ্যাবসেন্ট, তারপরে এগুলো সব কেটে কুটে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ফাইনাল এই টাকাটা 13,843 টাকা। তো আমরা এই গ্রস পেয়েবলটা সিলেক্ট করলাম। এটার সাথে যোগ হবে কে ওভারটাইম আর ওভারটাইম রেট, এই দুটো গুণ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমার টোটাল স্যালারি। তাহলে ওভারটাইম সিলেক্ট করলাম ইনটু ওভারটাইম রেট। এখন যদি আমি ইন্টারপ্রেস করি আমার টোটাল স্যালারিটা বের হয়ে আসে। আপনি যদি একটু সোজাভাবে করেন, আপনি চিন্তা করছেন যে এটা একটু বাঁকা হয়ে গেছে, আমি প্রথমে ইকুয়াল দিলাম, ওভারটাইম আওয়ার্স, এটার সাথে গুণ হবে কি আমার ওভারটাইম রেটটা, তারপর যোগ হবে কি আমার গ্রস পেবিলটা। শেষ কথা একটাই, ইন্টারপ্রেস করলে সেম একই রেজাল্ট আসবে। এখন আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি সবার যার রেজাল্ট, যার যার স্যালারি, সেই স্যালারিটা বের হয়ে আসলো। সো আর এখানে যেমন দশমিকের পরে আমার কিছু সংখ্যা আছে, টোটাল স্যালারি বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এখন আমরা এই গ্রস পেয়েবলটা সিলেক্ট করব। কারণটা হচ্ছে আপনি প্রেজেন্ট, অ্যাবসেন্ট, তারপরে এগুলো সব কেটে কুটে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ফাইনাল এই টাকাটা 13,843 টাকা। তো আমরা এই গ্রস পেয়েবলটা সিলেক্ট করলাম। এটার সাথে যোগ হবে কে ওভারটাইম আর ওভারটাইম রেট, এই দুটো গুণ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমার টোটাল স্যালারি। তাহলে ওভারটাইম সিলেক্ট করলাম ইনটু ওভারটাইম রেট। এখন যদি আমি ইন্টারপ্রেস করি আমার টোটাল স্যালারিটা বের হয়ে আসে। আপনি যদি একটু সোজাভাবে করেন, আপনি চিন্তা করছেন যে এটা একটু বাঁকা হয়ে গেছে, আমি প্রথমে ইকুয়াল দিলাম, ওভারটাইম আওয়ার্স, এটার সাথে গুণ হবে কি
আমার ওভারটাইম রেটটা, তারপর যোগ হবে কি আমার গ্রস পে বিলটা। শেষ কথা একটাই, ইন্টারপ্রেস করলে সেম একই রেজাল্ট আসবে। এখন আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, সবার যার রেজাল্ট, যার স্যালারি, সেই স্যালারিটা বের হয়ে আসলো। আর এখানে যেমন দশমিকের পরে আমার কিছু সংখ্যা আছে, যেমন আমার দশমিকের পরে সংখ্যাগুলো লাগবে না। এই সংখ্যাগুলো যদি উঠাইতে চান, আমরা এই পুরোটুকুই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে গেলে আপনি দেখতে পারবেন ডিক্রিজ ডেসিমেল। এখানে ক্লিক করতে থাকেন, অটোমেটিকলি আপনার ডেসিমেলের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো চলে গেছে। সেম একইভাবে এটা যদি কমাইতে চান, এটাকেও সিলেক্ট করেন, ডিক্রিজ ডেসিমেলে চাপতে থাকেন, সব চলে গেছে। টোটাল স্যালারি ঘরটাও আমরা সেম একইভাবে সিলেক্ট করে নিচ্ছি, দেন ডিক্রিজ ডেসিমেল, সব চলে গেছে। এইভাবে আপনি টোটাল স্যালারি শিটটা এইভাবে তৈরি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন, ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালাম।